সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজ আমি এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যেটা নিয়ে অনেকেই বিভ্রান্ত, আর সেটা হলো বিএলও ফর্ম বা ফর্ম 6 ফর্মে আসলে কাকে লিখতে হবে। অনেকেই বলছেন না না স্বামীর নাম দেওয়া যাবে না, আবার কেউ বলছেন বাবার নাম না দিলে ফর্ম রিজেক্ট হয়ে যাবে। মানে সবাই এক এক রকম কথা বলছে, কিন্তু আমি আজ যা বলবো সেটা কোনো ইউটিউব ভিডিও বা লোকমুখে শোনা তথ্য নয়। আমি অফিসিয়ালভাবে ভারতের নির্বাচন কমিশনের মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে কাগজে নিয়ম লেখা আছে সেটা আপনাদের সামনে সরাসরি পড়ে শোনাবো। আপনারা মন দিয়ে শুনুন, শেষ পর্যন্ত দেখলে আপনাদের সমস্ত সন্দেহ একেবারে পরিষ্কার হয়ে যাবে। এরপর আর কেউ আপনাকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করতে পারবে না। আরেকটা কথা, অনেকেই জানতে চান 2002 সালের যে লিস্টের নাম নেই সেখানে পরিবারের কার নাম দিতে হবে। আমি সেই বিষয়টাও দেখাবো, কিভাবে আপনি সেই পুরনো ভোটার তালিকা মানে 2002 সালের লিস্ট দেখতে বা ডাউনলোড করতে পারবেন। এটা আপনি খুব সহজেই ইন্টারনেট থেকে ডাউনলোড করে বা জেরক্সের দোকান থেকে প্রিন্ট করিয়ে নিতে পারবেন। তাহলে দেখবেন আপনার এলাকায় কার নাম আগে থেকেই ভোটার তালিকায় আছে এবং আপনি সেখানে পরিবারের সদস্য হিসাবে কাকে রেফারেন্স দেবেন সেটা একদম স্পষ্ট বুঝে যাবেন। তাহলে চলো এখন আমরা সরাসরি চলে যাই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল পেজে আর দেখি সরকার নিজে কি বলছে বিএলওর ফর্ম নিয়ে, যাতে আপনি নিশ্চিতভাবে জানতে পারেন বিবাহিত হলে স্বামীর নাম দেবেন না বাবার নাম দেবেন। তাহলে চলো শুরু করা যাক। সবার প্রথমে তাহলে আমি সেটাই পড়ে শোনাই যেটা বিবাহিত মহিলাদের জন্য মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আর কি। তাদের নিয়েই তো মানে মানুষের মানে কি লিখবো, বাবা দেবো না হাজবেন্ডের নাম দেবো, চলো দেখা যাক কি লেখা আছে। দেখো এখানে দেখো আমি মার্ক করে দিয়েছি, দেখো ইন কেস of a married female applicant, name of husband may preferably be mentioned। বলছে যে বিবাহিত মহিলার ক্ষেত্রে স্বামীর নাম দেয়া প্রাধান্যযুক্ত। মানে যদি আবেদনকারী একজন বিবাহিত মহিলা হন তাহলে তার স্বামীর নাম দেওয়া যাবে। এবং সরকার বলছে প্রিফারেবলি মানে হলো প্রাধান্য স্বামীর নামকে দেওয়া হবে, মানে বাধ্যতামূলক না, কিন্তু স্বামীর নাম দেওয়া সবচেয়ে ভালো ও গ্রহণযোগ্য। বাস্তব উদাহরণ দেখো, ধরো একজন মহিলার নাম মীনা দাস, তিনি বিয়ের আগে বাবার বাড়িতে ছিলেন, বাবার নাম রবীন্দ্রনাথ দাস। এখন তিনি বিবাহিত, তার স্বামীর নাম রঞ্জিত দাস। এখন যখন তিনি ফর্ম 6 পূরণ করবেন সেখানে লেখা আছে নেম অফ রিলেটিভ, সেখানে লিখতে হবে রঞ্জিত দাস মানে হাজবেন্ড। এটা অফিসিয়ালি একদম ঠিক, কারণ নির্বাচন কমিশন নিজেই বলছে বিবাহিত হলে স্বামীর নাম দেওয়াই প্রাধান্যযোগ্য। যে ভুলটা অনেকেই করেন কি, অনেকে বলে না না স্বামীর নাম লিখলে ফর্ম রিজেক্ট হবে। এটা একদম ভুল কথা, কারণ অফিসিয়াল কাগজে নিজেই লেখা আছে, দেখো নেম অফ হাজবেন্ড মে প্রিফারেবলি বি মেনশনড, অর্থাৎ স্বামীর নাম দিলে কোনো সমস্যা নেই। আর যদি অবিবাহিত মানে বিয়ে না হয় তারা হন, তাহলে তারা তাদের ফর্মে রিলেটিভ মানে নেম অফ রিলেটিভস অংশে বাবার নাম বা মায়ের নাম লিখতে হবে। অর্থাৎ ফাদার রবীন্দ্রনাথ দাস আর মাদার অঞ্জলি দাস, মানে আমি জাস্ট নাম ধরলাম আর কি। তারপরে দেখো এবার আমরা পরপর বাদবাকিগুলো পড়ি। The application will be addressed to the electoral registration officer মানে ERO of the assembly constituency in which the applicant is ordinary residing। মানে এখানে বলছে যে আপনি যেই এলাকায় সাধারণত থাকেন সেই এলাকার নির্বাচন অফিসারকে ফর্ম জমা দিতে হবে। অর্থাৎ তুমি যদি নদিয়া জেলায় তেহট্ট বিধানসভায় থাকো তাহলে তোমার ফর্ম যাবে তেহট্ট EROর কাছে। তুমি যদি কলকাতায় না থাকো তাহলে কলকাতার EROকে ফর্ম দিলে সেটা বাতিল হতে পারে। মানে কি বলছে, তুমি যদি নদিয়ায় জেলায় তেহট্ট বিধানসভায় থাকো তাহলে তোমার ফর্ম কিন্তু তেহট্ট বিধানসভার কাছেই থাকবে। তুমি যদি কলকাতায় না থাকো তাহলে তোমার মানে EROকে ফর্ম দিলে সেটা কি হবে, বাতিল হবে। তারপরেরটা দেখো, দ্য অ্যাপ্লিকেন্ট ক্যান ফিল entries of the application either in English or the official language of the state। বলছে যে তুমি ফর্মটা ইংরেজিতে বা বাংলায় যে কোনো ভাষায় পূরণ করতে পারবে, ভাষার জন্য ফর্ম বাতিল হবে না। উদাহরণ, তুমি চাও নেম সঞ্চিতা রায় ইংরেজিতে লিখতে চাও লিখবে, অথবা নাম সঞ্চিতা রায় বাংলায় লেখো, দুটোই ঠিক হবে।
A recent good quality passport size color photograph with white background should be pasted. বলছে ফর্মে একটি নতুন রঙিন সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি লাগাতে হবে, ছবিতে মুখ স্পষ্টভাবে দেখা যেতে হবে। উদাহরণ, স্কুলের আইডি কার্ডের মতো স্পষ্ট ছবি, কোনো সেলফি বা গ্রুপ ফটো চলবে না। তারপরেরটা দেখো, দ্য এক্সাক্ট নেম অ্যান্ড স্পেলিং should be furnished in both official language of the state and English. বলছে যে তোমার নাম ঠিক যেমনটা আধার, ভোটার আইডি বা স্কুল সার্টিফিকেটে আছে ঠিক তেমনই লিখতে হবে। একটা বানান ভুল হলে ফর্ম রিজেক্ট হতে পারে। বাংলায় যেমন সঞ্চিতা রায়, ইংরেজিতে সঞ্চিতা রয়, মানে সঠিক উচ্চারণ দিতে হবে। যেমন সঞ্চিতা রয়, ROY, রয় দিলাম, যদি আমরা RAI দিই, রায়, তাহলে কিন্তু এটার বানান ভুল হবে। বোঝা গেল? তারপরে দেখো বলছে যে আধার নাম্বার শুড বি ফার্নিশড ফর দ্য পারপোজ অফ অথেন্টিকেশন অফ এন্ট্রিজ। মানে বলছে আধার নম্বর দেয়া মানে আপনার পরিচয় যাচাই করা সহজ হবে। যদি আধার না থাকে তাহলে নট অ্যাভেলেবেল লিখে দিন, অর্থাৎ আধার না থাকলে লিখুন নট অ্যাভেলেবেল। দেখো তারপরে কি লেখা রয়েছে, এ সেলফ attested copy of one of the documents mentioned in the form can be attached a proof. মানে বলছে জন্ম তারিখ প্রমাণ করার জন্য তোমার নিজের সই করা নথি দিতে হবে। উদাহরণ, যে কোনো একটা নথি, জন্ম সনদ বা স্কুল অ্যাডমিট কার্ড, আধার কার্ড, যে কোনো একটা দিলেই হবে। এর মধ্যে যেটা আছে সেটার ফটোকপি দিয়ে নিজের সই করে দাও, একেই কি বলে সেলফ অ্যাটাচড কপি। তারপরটা কি বলছে দেখো, বলছে অল এন্ট্রিজ in the declaration person should be completed in all respect, giving any false statement in punishable offences under section 31 of the Representation of People Act 1950. বলছে শেষের অংশে তোমাকে ঘোষণা করতে হবে যে তুমি ভারতীয় নাগরিক, তোমার বয়স 18 বা তার বেশি, অর্থাৎ যা তথ্য দিয়েছ সব সত্য। যদি কেউ মিথ্যা তথ্য দেয়, ভুয়ো ঠিকানা, ভুয়ো বয়স বা ভুয়ো আধার নম্বর, তাহলে সেটা অপরাধ হিসাবে গণ্য হবে এবং জেল বা জরিমানা হতে পারে। তো বন্ধুরা, এখন তোমরা নিজেই দেখলে অফিসিয়াল কাগজে পরিষ্কার লেখা আছে যে বিবাহিত হলে স্বামীর নাম দেওয়া যাবে, অবিবাহিত হলে বাবার নাম বা মায়ের নাম দিলে হবে। এটা কোনো ইউটিউব কথা নয়, এটা ভারতের নির্বাচন কমিশনের অফিসিয়াল কাগজে স্পষ্টভাবে লেখা আছে।